সুপ্রিয় দর্শক, সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান প্রাণফুরা নিউজ ইন ভিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি হাসান আহমেদ চৌধুরী কিরণ। দর্শক, আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিনিয়র রাজনীতিবিদ জনাব মঞ্জুরুল হাসান খান, উপদেষ্টা সিপিবি, এবং একই সাথে রয়েছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, যুগ্ম সম্পাদক, প্রথম আলো। আমি দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের প্রাণফোটো নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। দর্শক, শুরুতে আমরা গত রাতে বাংলা ভিশনে যেগুলো সংবাদ শিরোনাম হয়েছিল সেই সংবাদ শিরোনামগুলো একটু দেখে নিই। গুপ্ত হত্যায় বিএনপি জামায়াত জড়িত, সরকারের ওই অভিযোগ অমূলক নয় জানিয়েছেন প্রধানমন্ত্রী। বললেন, দু একটি গুপ্ত হত্যা করে সরকার পরিবর্তন করা যাবে না। হত্যাকাণ্ডের সাথে বিরোধী দলকে জড়িয়ে বক্তব্য দিয়ে জঙ্গিবাদকে উস্কে দিচ্ছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। গুপ্ত হত্যার সঙ্গে সরকারেরই জড়িত থাকার সংখ্যা প্রকাশ। চট্টগ্রামে স্ত্রী হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শিবির নেতা আটক, ঝিনাইদহে নিহত পুরোহিতের বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন ভারতীয় হাই কমিশন কর্মকর্তাদের। খাদ্যদ্রব্যে ভেজাল ঠেকাতে চলছে বিএসটিআই এর বিশেষ নজরদারি, জানালেন শিল্পমন্ত্রী। চট্টগ্রামে চিনির দাম বেশি রাখায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের জরিমানা, অফিস গুদাম সিলগালা। দর্শক, আমরা প্রধান শিরোনাম দেখলাম। শিরোনামের শুরুটা মাননীয় প্রধানমন্ত্রী সংসদে গুপ্ত হত্যা নিয়ে যে বক্তব্য সেটি ছিল, এবং এছাড়াও গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। তার সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ ঘুরে এসে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে নানা বক্তব্য প্রদান করেন এবং সাংবাদিকরা তাকে নানা রকম প্রশ্ন করেন এবং সেই প্রশ্নের জবাব তিনি দেন। আমি একটা জায়গায় একটু সোহরাব ভাই আপনার সাথে আলোচনা করতে চাই। প্রথমে সেই আমরা সংবাদ সম্মেলনের আলোচনাটা দিয়ে শুরু করতে চাই। তিনি গণভবনের মাননীয় প্রধানমন্ত্রী আজকে যিনি বলেছেন যে গুপ্ত হত্যার ঘটনায় বিএনপি জামাতের সংশ্লিষ্ট তিনি ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন, ঘটনা যারা ঘটাচ্ছে তাদের সঙ্গে দুটি রাজনৈতিক দলের যোগসূত্র রয়েছে। এসপির স্ত্রী সহ গুপ্ত হত্যাগুলোর ঘটনায় রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে মূল অপরাধীরা আড়ালে চলে যাচ্ছে কিনা এমন একটি প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে আমি হেড অব দ্য গভর্নমেন্ট, আমার কাছে নিশ্চয়ই তথ্য আছে। তদন্তের স্বার্থে হয়তো সব প্রকাশ করা যাচ্ছে না, কিন্তু সূত্রটা জানা যায়, আর সেই সূত্র ধরেই আমি কথা বলি। তাহলে আমাদের যে গুপ্ত হত্যা হচ্ছে বা নানা ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের বিশেষ করে দেখেছি সর্বশেষ যেটা একজন এসপি সাহেবের স্ত্রীকে খুন করা হয়েছে। তো সবকিছু মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং দুটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা, জামাত শিবিরের দিকে ইঙ্গিত, আপনি কিভাবে ব্যাপারটাকে দেখছেন? ধন্যবাদ। প্রধানমন্ত্রী যে বলছেন যে এইসব গুপ্ত হত্যা ঘটেছে, এর কারা ঘটিয়েছে, এর পিছনে কারা আছে সে সম্পর্কে তথ্য তার কাছে আছে। সরকার প্রধান হিসেবে একটু দৃঢ়তার সঙ্গে এই কথাটি বলেছেন। তাতে তো দেশবাসীর আশ্বস্ত হওয়ার কথা যে সরকারের অজানা নয় এই হত্যাকারীরা বা আক্রমণকারীরা বা হামলাকারীরা। কিন্তু একের পর এক ঘটনা ঘটার পরেও প্রকৃত অপরাধীরা ধরা পড়েছে এরকম ঘটনা তো খুব কম। অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্য এবং বাস্তবে যেসব অভিযান চলছে তার মধ্যে মিল খুঁজে পাওয়া যায় না খুব একটা। হ্যাঁ, প্রধানমন্ত্রী জনগণ তো এটাই দেখতে চায় যে অপরাধীরা, যারা অপরাধ করেছে, যারা হত্যা করেছে, সে যে দলেরই হোক, যে সংগঠনের হোক, যে গোষ্ঠীর হোক, দেশি হোক বিদেশি হোক, তারা ধরা পড়বে, তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। কিন্তু বিচারের আওতায় আনতে পারছে না বলেই তো মানুষের মধ্যে উদ্বেগ। এখন প্রধানমন্ত্রী, আমরা তো আশা করবো যে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্ত হবে, প্রতিটি ঘটনার যারা নেপথ্যের এবং প্রত্যক্ষ যারা জড়িত তারা ধরা পড়বে এবং তাদের বিচার হবে। এটাই তো চাই। এখন সরকার দুটি রাজনৈতিক দলের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, তার সঙ্গে তারা যে যুক্ত, এর পক্ষে তথ্য প্রমাণ থাকলে সেটাও কিন্তু দেশবাসীর কাছে জানানো উচিত। বিএনপির একজন নেতা ভারতে যে ইসরায়েলের লিকুইড পার্টির এক নেতার সঙ্গে দেখা করেছে সেটা কিন্তু দেশবাসী জেনেছে। তো সুতরাং আমরা মনে করি, এবং সরকার তার বিচারের প্রক্রিয়া নিয়েছে। আমরা চাই যে প্রতিটি ঘটনার এরকম এই প্রক্রিয়ায় চলুক, কিন্তু রাজনৈতিক বক্তৃতা। এবং ইতিমধ্যে দেখছেন আপনি, প্রধানমন্ত্রীর কথা বলেছেন, বিরোধী দলের বিএনপির মহাসচিব কিন্তু আবার এর জবাবও দিয়েছেন যে এরকম রাজনৈতিক দলকে বা বিরোধী দলকে জড়ালে তাহলে প্রকৃত যারা জঙ্গি, যারা হত্যাকারী অপরাধী, তারা পার পেয়ে যাবে, তারা আড়ালে চলে যাবে, সেই আশঙ্কা তো থাকে।
আমরা দেখেছি বিএনপি আমলে যেসব যখনই জঙ্গি হামলা হতো, যখনই বোমা হামলা হতো, গ্রেনেড হামলা হতো, তখন সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে অভিযুক্ত করা হতো। কিন্তু তখনকার সঙ্গে এখন যেটা পার্থক্য, তখন যারা বিরোধী দল ছিল, যারা বামপন্থী ছিল, যারা সংস্কৃতি কর্মী, সঙ্গীত শিল্পী, তারাই আক্রান্ত হতো, তাদের উপর সিনেমা হলে হামলা চালানো হতো। এখন কিন্তু সমাবেশে বা এই ধরনের গোষ্ঠী বা দল ধরে না, এখন ব্যক্তি ধরে, সেটা আরো বিপজ্জনক যে, এবং তৃণমূল পর্যায়ে। তো সুতরাং এটি মানে এই রাজনৈতিক বাহাসের মধ্যে পুরো বিষয়টি যাতে হারিয়ে না যায়, মানে ঘটনাটি, এবং আমরা তো বলি যে উদ্বেগজনক বেশ, মানুষ উৎকণ্ঠায় আছে। একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী, তিনি তো কোনোভাবেই এই অভিযানের সাথেও জড়িত না, এই তৎপরতার সাথেও জড়িত না। তার স্বামী, যিনি পুলিশ কর্মকর্তা, তিনি যদি কোনো অভিযান চালিয়ে থাকে এদের বিরুদ্ধে, তিনি টার্গেট হতে পারেন, কিন্তু তার স্ত্রী। এবং এই ধরনের কাপুরুষোচিত হত্যাকাণ্ড, এই ধরনের ঘৃণ্য হত্যাকাণ্ড, প্রতিটি হত্যাকাণ্ডই ঘৃণ্য মনে করি। কিন্তু একজন নিরীহ মানুষকে ধরা, নিরীহ মানুষকে টার্গেট করা, নিশানা করা, এটি হচ্ছে এক ধরনের আতঙ্ক তৈরি করা, এক ধরনের সমাজে। সেক্ষেত্রে আপনারা লেখালেখি করেন বা আমরা অনেক সময় গণমাধ্যমে কথা বলি, কখন যে কোথায় কে কার টার্গেট হয়ে যায়। হ্যাঁ, যে কেউ হতে পারে। মানে আমরা তো খুব সফট, এবং তিনি না হয় পুলিশ কর্মকর্তার স্ত্রী হিসাবে, ওই পুলিশ কর্মকর্তা চট্টগ্রামে জঙ্গি বিরোধী অভিযান চালিয়েছে, অনেককে ধরেছে, বিচারে সুপর্দ করেছে। কিন্তু যে ঝিনাইদহে, যে কুষ্টিয়ায় না, পুরোহিত যে মারা গেল, পুরোহিতকে হত্যা করা হলো। এর আগে খ্রিস্টান যাজককে হত্যা করা হয়েছে। আরো এ ধরনের প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ, হিন্দু ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে, সাধারণ ব্যবসায়ী, মুদি দোকানদার। মানে এটা কারণ কি? এটি তো হতে, প্রধানমন্ত্রী বলেছেন এই ধরনের হত্যাকাণ্ড, গুপ্ত হত্যা চালিয়ে সরকার পতন করা যাবে না, সরকারকে বদলানো যাবে না। আমি তো মনে করি এটা সরকারের বিষয় না। এটা সরকার শুধু যদি মনে করে যে সরকারকে অস্থিতিশীল করার জন্য এটি উন্নয়ন ব্যাহত হয়েছে, এটা সমস্যাটির সংকটটি আরো গভীর, আরো বিস্তৃত। কারণ এর সাথে বাইরের যে গোষ্ঠী জড়িত, তারা সমাজ, সভ্যতা, গণতন্ত্র সবকিছুর বিরোধী, সবকিছুর শত্রু। তারা তো এসব আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় বিশ্বাস করে না, তারা মধ্যযুগ ফিরিয়ে আনতে চায়। সুতরাং তাদের বিরুদ্ধে লড়াইতে শুধু রাজনৈতিক বিবেচনা, সবাই মিলেই করা উচিত আমাদের, এবং সবাই মিলে শুধু রাজনৈতিক শক্তি না, সামাজিক শক্তি, সাংস্কৃতিক শক্তি, আর সমাজের শুভবুদ্ধি সম্পন্ন সবাইকে নিয়ে, এবং সেখানে সরকারি দল, বিরোধী দল, হ্যাঁ, বিরোধী দলের যারা এই ধরনের তৎপরতা চালাচ্ছে, যারা এর সাথে যোগসাজশ হয়েছে, তাদের অবশ্যই নেয়ার প্রশ্ন নাই, তাদের তো অভিযুক্ত করা হবে, তাদের তো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এর বাইরে যারা আছে তাদেরকে তো নিয়ে করতে হবে। কিন্তু সরকার যদি মনে করে যারা সরকারে নেই তারাই তার শত্রু, আমরা নিশ্চয়ই আলোচনা আবার ফিরবো। যেটি বলছিলাম, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। কিন্তু আজকে প্রধান যেটি বিরোধী দল বিএনপি ছিল, এখন রাজপথে রয়েছে, বা আপনারা যে রাজনীতি করেন, বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা হয়তো 5 জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করেননি, এই সকলকে নিয়ে এবং সামাজিক সাংস্কৃতিক যে আন্দোলন গড়ে তোলা যে বিষয়টি, সেই বিষয়ের ব্যাপারে আমরা কি সরকারকে অ্যাড্রেস করতে দেখতে পাচ্ছি কিনা, বা সেটা কতখানি জরুরি আপনি মনে করেন? আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে একটা সংকট হচ্ছে, এবং এই সংকটটা সৃষ্টি করছে দেশের ভেতরে কিছু শক্তি আছে, তারা খুবই সংগঠিত, এবং তারা এই হত্যাকাণ্ড চালাচ্ছে। আগে ব্লগার হত্যা হতো, নেতা হত্যা হতো, এখন একেবারে সাধারণ মানুষ হত্যা হচ্ছে। এবং এটার ফলে কিন্তু আজকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে গেছে যে এই দেশে কিভাবে থাকবো আমরা। সাধারণ নিরাপত্তা না, একটা মুদি দোকানদার, তাকে মেরে ফেলে দিচ্ছে। একটা সাধারণ পুরোহিত, খুবই স্বল্প আয়ের মানুষ, তাকে হত্যা করা হচ্ছে। এই ধরনের একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে। প্রধানমন্ত্রী বলছে 2-1টি হত্যাকাণ্ড করে সরকার পরিবর্তন। এটা তো সরকার পরিবর্তনের ব্যাপার না, আর 2-1টি হত্যাকাণ্ড না, এটা তো অনবরত হচ্ছে। আমরা দেখছি একটার পর একটা হত্যাকাণ্ড আমাদের এখানে হচ্ছে। এই পরিস্থিতিটার একটা অন্যতম কারণ হচ্ছে আজকে আমাদের দেশে এবং সারা দুনিয়াতে জঙ্গিবাদী রাজনীতিটা শুরু হয়েছে, এবং আমাদের এখানে এটা হচ্ছে। এবং এটা হচ্ছে যাকে বলে একটা ধর্মান্ধতা, ধর্মীয় উন্মাদনা, সাম্প্রদায়িক উন্মাদনা, এবং একটা ইনটলারেন্ট, মানে
অসহিষ্ণু রাজনীতি একটা শুরু হয়েছে এবং তাদের তত্ত্বটাই হচ্ছে, এদের তত্ত্ব কি, বিধর্মীকে মেরে ফেলে দাও, এটি তো হচ্ছে। এর আগে ছিল যে ধর্মের বিরুদ্ধে যারা উস্কানিমূলক কথা বলেছে তাদেরকে হত্যা করো, এখন তো তারা বলছে বিধর্মী যে কোনো নিরীহ মানুষ, সে ওখানে কোনো ধরনের ঘটনার মধ্যেই ছিল না, তাকে হত্যা করা হচ্ছে। তারা, পুলিশ তার দায়িত্ব পালন করেছে, আজকে সরকার তাকে নির্দেশ দিয়েছে, পুলিশ এসপি, সে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে, তার স্ত্রীকে হত্যা করছে। এরকমভাবে তাদের কিছুদিন পরে দেখা যাবে এদের সন্তানদের, তাদের নিরাপত্তাও বিঘ্নিত হবে। এই যে একটা ভয়াবহ অবস্থা, এই ভয়াবহ অবস্থা মোকাবেলা করা তো সরকারের পক্ষে সম্ভব না। এবং আরো একটা সমস্যা হচ্ছে যে এগুলির একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করে এগুলি বের করা, আমি জানি না যে কতখানি সময় দেয় আমাদের সরকার, আমাদের প্রশাসন, আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা বাহিনী। এদের জন্য তো বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে, আমাদের বাজেটে বিপুল বরাদ্দ রাখা হয়েছে। আমাদের এখানে তো একটা আমলাতান্ত্রিক সরকার হয়েছে, এখানে সিভিল আমলাতন্ত্র বলেন, মিলিটারি আমলাতন্ত্র বলেন, তাদের জন্য বিপুল ব্যয় হচ্ছে এবং সেটা কিভাবে ব্যয় হচ্ছে সেটা আমাদের জানা নাই। আজকে এত সব সত্ত্বেও আপনি ধরেন এই পিরিয়ডে একটা হিসাব নেন, আপনি গত কয়েক বছরে সিকিউরিটি বিজনেস, এই যে আপনার যে কি শর্ট সার্কিট টেলিভিশন থেকে আরম্ভ করে অমুক টমুক, এগুলি কি পরিমাণ বৃদ্ধি হয়েছে, তাদের ব্যবসা কি পরিমাণ হচ্ছে, বিরাট ব্যবসা হচ্ছে তাদের। এবং এটার পরেও আমরা কিন্তু এই অপরাধীদের লোকেট করতে পারছি না, এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। এবং সেখানে আরো একটা প্রশ্ন আমাদের মধ্যে এসছে যে স্বয়ং প্রধানমন্ত্রী তিনি বলেছেন এবং গুরুত্বের সাথে বলেছেন যে আমি সরকারের প্রধান এবং আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার কাছে তথ্য আছে। তথ্য যদি থেকে থাকে, এভিডেন্স যদি থেকে থাকে, তাহলে কিসের জন্য এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হচ্ছে না, কেন এরা ধরা পড়ছে না? এতে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু ধরা পড়ে, দু একটা কেসে ধরা পড়েছে, সেটাও আবার যারা ধরা পড়ে বলা হচ্ছে যে বন্দুক যুদ্ধে মারা যাচ্ছে, আমরা গতকালকে দেখেছি বন্দুক যুদ্ধে মারা যাচ্ছে। এই ঘটনাগুলি আমি মনে করি যে এটা এভিডেন্স যদি থাকে তাহলে ইমিডিয়েটলি অ্যাকশন নেওয়া দরকার, এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আর যেটা করা দরকার এখন, এই ধরনের গুপ্ত হত্যা এগুলি কিন্তু বের করা অত্যন্ত কঠিন। হোম মিনিস্ট্রি থেকে কেউ একজন বলেছেন, আজকে দেখলাম কাগজে, যে এই টার্গেটে অ্যাটাক হওয়ার আগে তাদের নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। এটা তো অদ্ভুত কথা বলে, এটা কিভাবে সম্ভব? টার্গেট এখন কে? টার্গেট তো এখন আগে আমাকে লিখিত থ্রেট দিয়েছে, টেলিফোনে থ্রেট দিয়েছে, এখন তো সাধারণ মানুষকে আগে কোনো ওয়ার্নিং না দিয়ে, থ্রেট না দিয়ে হত্যা করা হচ্ছে। আপনি কতগুলি টার্গেটকে সেভ করবেন? কাজেই আজকে এটার যে রাজনীতি, যে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদী রাজনীতি, যেটা শরাব ভাই বললেন যে একেবারে আমাদের, যে এটা একদম আমাদের সভ্যতার বিরুদ্ধে, আজকে একটা আধুনিক রাষ্ট্রের বিরুদ্ধে, একটা আধুনিক যে আইন কানুন, সেই আইন কানুনের বিরুদ্ধে, এদের বিরুদ্ধে আজকে সারা দেশে একটা প্রবল জনমত গড়ে তুলতে হবে এবং সেই জনগণকে সঙ্গে নিয়ে আসতে হবে। বিভিন্ন রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তি, এখানে বিভিন্ন বুদ্ধিজীবী, তাদের সবাইকে, আমাদের এখানে মৌলানা এরা যারা আছে, ধর্মীয় ইয়েরা আছে, বিভিন্ন ধর্মের, সবাইকে নিয়ে কিন্তু এটা বিরাট একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। আজকে যেটা এখন ব্লেম করছে, বিএনপি তো নিন্দা করেনি এই হত্যাকাণ্ডের, নিন্দা তো করেছে। তাদের সাথে ডিফারেন্স থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, আমাদের বহু ডিফারেন্স আছে। জিয়াউর রহমানের সময় আমি জেলে ছিলাম, আমাদের পার্টি নিষিদ্ধ করে দিয়েছিল, এগুলি বহু ঘটনা আছে। কিন্তু তারপরেও আজকে এই জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের একটা উদ্যোগ নিতে পারে, আওয়ামী লীগ একটা উদ্যোগ নিতে পারে, যে সমস্ত রাজনৈতিক দলের লোকজন, অন্যান্য সামাজিক প্রতিনিধিদেরকে ডেকে একটা জাতীয় কনভেনশন করে, আলোচনা করে, ডিসকাশন করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিতে পারে। নিশ্চয়ই এই লড়াইটা কিন্তু একক কোনো লড়াই নয়, এই লড়াই আমাদের সকলকে শরীক হতে হবে এবং সেজন্যই আমরা প্রধান রাজনৈতিক দল সহ সরকারকে আহ্বান করব ঐক্যবদ্ধভাবে আমাদের যে গুপ্ত হত্যা এবং জঙ্গি যে আক্রমণ, সে আক্রমণ প্রতিহত করতে হবে। দর্শক, প্রাণফোটা নিউজ এন্ড পেজে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি এবং কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসবো। দুজন সিনিয়র অতিথি আমাদের সাথে যুক্ত থাকবেন, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। দর্শক, কারাবাস সহ প্রাণফোটা নিউজ নিউজ অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবারও ফিরে এসেছি আমাদের দুজন সিনিয়র অতিথি নিয়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা
একটু যে বিষয় নিয়ে একটু কথা বলতে চাই, চাঞ্চল্যকর যে হত্যাকাণ্ড যেটি ঘটেছে, আমরা খানিকটা আপনারা উল্লেখ করেছেন যে মৃত্যু এসপি যিনি বাবুল সাহেবের স্ত্রী তিনি খুন হয়েছেন, এবং এই এসপি বাবুল সাহেবের অনেক দক্ষতার কথা আমরা গণমাধ্যমে দেখেছি, তিনি জঙ্গি ধরেছেন। তো শেষ পর্যন্ত আমরা দেখেছি যে কয়েকজন সাবেক শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে, একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। আজকে সর্বশেষ সংবাদ আমরা দেখেছি ইতিপূর্বে একটি মোটরসাইকেল, এবং মালিক বলেছে মোটরসাইকেল চুরি হয়ে গিয়েছিল। এই যে হামলাকারীরা, সিএমপি দপ্তর থেকে বলা হয়েছে যে হামলাকারীরা সামনে 3 জন থাকলেও পিছনে একটা বড় টিম হয়তো তাদেরকে ব্যাকআপ সাপোর্ট হিসেবে ছিল। তো এই অবস্থার প্রেক্ষাপটে আমরা এই খুন যে হওয়ার বিষয়, যে সফট জায়গায় যে অ্যাড্রেস করার যে বিষয়টা আপনারা আলোচনা করলেন, কিন্তু তারপরও আমরা যদি একটুখানি খানিকটা পুলিশের দিকে যদি আমরা দৃষ্টি দেই, এত কিছুর পরেও কিন্তু আমরা কেন কোনো ঘটনা উদ্ঘাটন করতে পারি না? এবং আমরা যেটা বলছিলাম যে যারা ধরা পড়ছে তারা আবার অনেকেই নাকি বন্দুকযুদ্ধ মারা গেছে, রেজাউল করিম হত্যাকাণ্ডের সাথে জড়িত একজন বন্দুকযুদ্ধ মারা গিয়েছে। তাহলে আমরা পুরো ঘটনাটা জানবো কিভাবে? না, সেটা তো এর জন্যই তো। আর সমস্যাটি কিন্তু শুধু আইন শৃঙ্খলা জনিত নয়, যে কোথাও ডাকাতি হলো কারো বাড়িতে অথবা কোনো অফিসে, পুলিশ খুঁজে বের করলো এর সূত্র কিভাবে কোথায় কি আছে। এটি হচ্ছে একটা রাজনৈতিক যুদ্ধ, এবং এ ধরনের রাজনৈতিক যুদ্ধে সামাজিক শক্তির সমন্বয় দরকার, রাজনৈতিক শক্তির সমন্বয় দরকার, শক্তির সক্রিয় তৎপরতা দরকার, একই সঙ্গে প্রশাসনিক যে ব্যবস্থা নেয়ার সেটা নেয়া। কিন্তু আমরা প্রশাসনিক ব্যবস্থা সরকার কতটা নিতে পারছে সেটা আমরা নিয়ে আলোচনা করছি, সমালোচনা করছি, তার ব্যর্থতার কথা বলছি। কোনো কোনো ক্ষেত্রে তারা সফল হয়েছে, কিন্তু সামাজিক এবং রাজনৈতিক ভূমিকা পালন করার কথা, সেটি কিন্তু রাজনৈতিক দলগুলো, বিশেষ করে ক্ষমতাসীন যে দলটি, এই যে এতগুলো ঘটনা ঘটছে, আওয়ামী লীগ দল হিসাবে কোথায় কি তৎপরতা চালিয়েছে, সেখানে আক্রান্ত মানুষগুলোকে কতটা সান্ত্বনা দিয়েছে, কতটা অভয় দিয়েছে, তার পরিবারকে, এমনকি অন্যান্য রাজনৈতিক দলও। বিএনপি বলছে সহযোগিতা করতে চায়। বিএনপি এই যে এতগুলো একটার পর একটা হত্যাকাণ্ড ঘটেছে, বিএনপির নেতারা কি সেখানে গিয়েছে? আওয়ামী লীগের নেতারা গিয়েছে, এবং অন্যান্য দল যারা, মঞ্জু ভাই এখানে আছেন, মঞ্জু ভাই একটি দলের উপদেষ্টা, মঞ্জু ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে বামপন্থীদের তো এইসব ঘটনায় পাকিস্তান আমল থেকে বামপন্থী দলগুলো অনেক বেশি সক্রিয় ছিল, ছাত্র সংগঠনগুলো, তরুণরা। কিন্তু বিষয়টা এই যে সামাজিক জাগরণ যেটা সেই অপশক্তির বিরুদ্ধে, সেটি কিন্তু আমরা দেখছি না। সেটি সেই ক্ষেত্রে যে সামাজিক জাগরণ তৈরি হলে সে নিরাপত্তা বোধ তো মানুষের মধ্যে থাকবে, যে দেখা যাচ্ছে যে কোনো ঘটনা ঘটে, নিরাপত্তা সরকার যদি দিতে না পারে তো জাগরণ তৈরি হবে কি? সরকার নিরাপত্তা সবাইকে তো মেরে ফেলছে না, অবশ্যই সংখ্যা বাড়ছে, নিরাপত্তাহীনতাও দেখা দিচ্ছে মানুষের মধ্যে। কিন্তু এই ঘটনার পরও হেফাজতের ওই তাণ্ডবের পর তো মানুষ জেগেছিল এবং এই তাণ্ডবকে সমর্থন করেনি। আমি বলছি যে এই উদ্বেগ উৎকণ্ঠা থাকবে, তার মধ্যেও যে মানুষের মধ্যে একটা জাগরণ, নারায়ণগঞ্জ বা কুমিল্লার ঘটনায় তো মানুষ জেগেছে, মানুষ রাস্তায় নেমে। কি হয়েছে পরে, কি হয়েছে সেটা হচ্ছে চাপ সৃষ্টি হয়েছে। এবং আজকেও এই যে তনু হত্যার ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট মেডিকেল বোর্ডের কাছে পৌঁছাতে হয়েছে, দ্বিতীয়বার ময়নাতদন্ত করতে হয়েছে। এটা তো চাপ, এই তদন্তটা আমরা যৌক্তিক পরিণতি পাবো। এমনকি পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত হওয়ার পর যে তড়িৎ গতিতে আসামিদের ধরা হয়েছে, সেটিও একটা চাপ সৃষ্টি এবং মালামাল উদ্ধার করা হয়েছে, এবং মালামাল উদ্ধার করা হয়েছে, অন্য ক্ষেত্রেও একই ধরনের তৎপরতা দেখতে চাই। জি, আমি একটু মঞ্জু আপনার কাছে আসি। ঢালাও ভাবে যে বিরোধী দল যেটা বলে যায় অভিযোগ করার কারণের জন্য প্রকৃত আসামিরা পার পেয়ে যায়, তো সেক্ষেত্রে আসলে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? সবসময় আমি মনে করি যে এটা কোনো সময় করা উচিত না। আমাদের দেশে তো এটা একটা রেওয়াজ হয়ে গেছে, যা কিছু হচ্ছে কেষ্ট বেটাই চোর, তো সবকিছু বিরোধী দলের উপরে চাপিয়ে দেওয়া এটা ঠিক নয়, এবং এই কথার পরে মূল্যও থাকে না, মানুষ ওইগুলি বিশ্বাস করে না। মানুষ যদি সত্যিকারই বিরোধী দলের কেউ জড়িত থাকে তাও বিশ্বাস করে না। এগুলি বারবার এভাবে বলার সঙ্গে সঙ্গে একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তদন্তের অর্ডার দেওয়া হয়েছে, সেই তদন্ত কাজ এগুতে দেওয়া হলো না, তার আগেই বলে দেওয়া হলো যে অমুক এটার সাথে জড়িত। এটা খুবই ভুল জিনিস, এবং এটা কোনো সময় সরকারের পক্ষ থেকে বিশেষ করে দায়িত্বশীল যারা, তাদের এটা করা উচিত না।
এবং তাদের এই বিষয়গুলি এটা দেখা উচিত যাতে তদন্তটা নিরপেক্ষ হয় এবং প্রকৃত অপরাধীদের শাস্তি বিধান করা হয়। এই যে একটা আজকে সরকার থেকে বা প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যে কথাটা বলেছেন যে বিএনপি জামাত জড়িত, এটা কিন্তু নতুন না, এটা বহুদিন ধরে বলা হচ্ছে এবং সেই ভিত্তিতে সরকার তো কাজ করছে, তৎপরতা চালাচ্ছে, কিন্তু এটা তো বন্ধ হয়নি। কেন বন্ধ হয়নি? এর আগে যখন বিএনপি এই যে বিএনপি জামাতের যে হরতাল আহ্বান অবরোধ ইত্যাদির সময় নানান রকম হত্যা হলো, আগুন জ্বললো, নাশকতা হলো, সেগুলির বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া হয়েছে, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, মামলা মোকদ্দমা হয়েছে এবং যার ফলে পরবর্তীকালে সেটা বন্ধ হয়েছে, সেটা কমে এসেছে। কিন্তু এখন এতদিন ধরে এই যে গুপ্ত হত্যাগুলি হচ্ছে, সিরিজ হত্যাকাণ্ডগুলি হচ্ছে, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ওই তত্ত্বের ভিত্তিতে যে ওই দলগুলি এটার সাথে জড়িত, সেই ভিত্তিতে গভর্নমেন্ট যে তৎপরতা করেছে, যে অ্যাকশনগুলি নিয়েছে, তাতে তো এটা বন্ধ হচ্ছে না। তাতে বুঝতে হবে যে প্রকৃত অপরাধীরা ধরা পড়ছে না, তারা নির্বিঘ্নে ঘুরে বেড়াচ্ছে এবং তারা তাদের কাজ চালাচ্ছে। এবং সরকার নিজেই বলেছে এইটা ধরা তো এত সহজ ব্যাপার না। সরকার নিজেই বলেছে যে আজকে এই যে এই ঘটনাগুলি হচ্ছে এটার সাথে বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত, এবং সেই বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত কাজ যেগুলি হবে সেটা ঠেকানো সরকারের পক্ষে একা সম্ভবপর। এইভাবে উদরপিণ্ডি বুদর ঘাড়ে চাপিয়ে দিয়ে আপনি দেখেন বিদেশি গোয়েন্দা সংস্থা যে চক্রান্ত করেছে আফগানিস্তানে, যে চক্রান্ত করেছে লিবিয়াতে, সব চক্রান্তের একই ফলাফল। আমরা উদর পিণ্ডি বুদুর ঘাড়ে দিতে চাই না, যেটি বলছিলাম বিরতির পূর্বেই, এই লড়াই সবাইকে শরীক হতে হবে এবং আমরা আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের জঙ্গি মুক্ত বাংলাদেশ গড়ে আমরা যেভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি, সেভাবেই আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আশাবাদের মধ্য দিয়ে আজকের মতো প্রাণ ফোটো নিউজ এন্ড ভিউজ এখানেই শেষ করছি। আগামীকাল একই সময় দেখা